আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ ইসমাইল হোসেন ইমন। আজকে আমরা ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাদের একটা ম্যাথের চ্যাপ্টার গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই সিরিজের আরও কিছু ভিডিও আমাদের আসবে, যার মাধ্যমে আমরা এই যে চ্যাপ্টারটা তোমরা দেখতেই পাচ্ছ, বহুপদী এবং বহুপদী সমীকরণ, এটাকে খুব সুন্দরভাবে আমরা গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কিভাবে গুছিয়ে দিব এটা নিয়ে ছোট্ট করে যদি একটু বলি, আমরা হচ্ছে যে বিগত ভার্সিটিতে যে কোশ্চেন এসেছিল সেগুলো অ্যানালিসিস করার মাধ্যমে আসলে দেখব যে কি ধরনের কোশ্চেন এসেছিল বিগত বছরগুলোতে। এবং তোমাদেরকে যদি একটা ইনফরমেশন দিয়ে রাখি, 2020 সালে যারা অ্যাডমিশনের পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু ফুল সিলেবাসে অ্যাডমিশন এক্সামটা হয়েছিল। এবং এই ফুল সিলেবাসে হওয়ার মধ্য থেকেও ঢাকা ভার্সিটিকে যদি ফোকাস করে বলি, তোমরা কোশ্চেনটা দেখলেই দেখবে যে রিটেনে 2.5 মার্ক এবং এমসিকিউতে 1 মার্ক, টোটাল 3.5 মার্কের কোশ্চেন এই বহুপদী এবং বহুপদী সমীকরণ থেকে এসেছিল। এবং রিসেন্টলি তোমরা যদি আরও বাংলাদেশের টপ ভার্সিটিগুলোর কোশ্চেনগুলো যদি একটু ফলো করো, দেখবা যে আসলে এই জায়গাটা থেকে একটা কোশ্চেন আসেই, ঠিক আছে, প্রতি বছরই। তার মানে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট দিয়ে আমাদের পড়তে হবে। এখন এই চ্যাপ্টারের যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু খুব জটিল কিছু না, খুব এমন না যে খুব মাথা ব্রেক করবে এরকম কিছু না, খুব সহজ কিছু ব্যাপার আছে, এগুলো আমরা খুব ইজিলি দেখার চেষ্টা করব। আর তার পাশাপাশি কিছু আমরা মেথড দেখব যেগুলোকে তোমরা বিভিন্ন টেকনিক অর শর্টকাট অর যা ইচ্ছা তাই হিসেবে বলতে পারো। তো বেসিক্যালি আমাদের এই প্রোগ্রাম বা এই পর্বগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে তোমরা বেটার করে বা বেটার টেকনিকে রিটেন বলো, এমসিকিউ বলো, ভালোভাবে খুব তাড়াতাড়ি দ্রুত সলভ করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, তো আশা করি আমরা তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আলোচনায়। এবং অবশ্যই আমরা এটা তোমাদের থেকে এক্সপেক্ট করব, যেহেতু আমরা এই জিনিসটা একদম ফ্রিতে দেওয়ার চেষ্টা করতেছি পুরো বাংলাদেশে এই প্রথম। আই ডোন্ট নো, আমরা খুব ভালোভাবে এই জিনিসগুলো তোমাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, তো আশা করি তোমরাও তোমাদের দিক থেকে আমরা একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবে, অথবা অবশ্যই জানাবে, এবং তার পাশাপাশি তোমরা ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বা যদি তোমাদের কোনো সাজেশন থাকে, তোমরা অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে আমাদের জানাবে যে আচ্ছা আমাদের কোন জায়গাগুলো আরো ইমপ্রুভ করা উচিত, কোন জায়গাগুলো আরো বেটার করা উচিত। তো যাই হোক, তো আশা করি এই ব্যাপারটুকু বা এই ধরনের জেস্চার তোমাদের কাছ থেকে পাবো, যার মাধ্যমে আমরা আরো নিজেকে আরো ডেভেলপ করতে পারবো নিজেদের। তো যাই হোক, তো আমরা তাহলে শুরু করে দিই। তো মোটামুটি আমরা বহুপদী নিয়ে আজকে আলোচনাটা শুরু করব। তার আগে আমরা হচ্ছে একটা ব্যাপার সম্পর্কে একটু জানি চলো। ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি এখানে কি লিখলাম, 2x² - 5x + 7। এটা আমি কি লিখলাম দেখো, এখানে x হচ্ছে যে চলক এবং এই 2 হচ্ছে যে সহগ, এবং 7 হচ্ছে এখানে ধ্রুবপদ, যেটা হচ্ছে আমাদের কোনো চলক নেই, ঠিক আছে? তো এই যে এই একটাকে বলি হচ্ছে আমরা পদ, আমরা সবাই জানি। তো এই পদগুলা আমরা যদি যোগ বিয়োগ আকারে লিখি তাহলে তাকে বলি বীজগাণিতিক রাশি। এবং আমি যদি =0 দিয়ে দেই তাহলে কি পাই বলতো? বীজগাণিতিক সমীকরণ পাই, ঠিক আছে? তো বহুপদী হচ্ছে যে কি, এটা যদি আমাদের কোশ্চেনটা যদি আমি প্রথমেই আমরা হচ্ছে এটাকে একটু সর্ট আউট করার চেষ্টা করি যে আসলে আমাদের বহুপদী জিনিসটা কি। তো বহুপদী জিনিসটা হচ্ছে যে আমি এটাকে ডিফাইন করব কিভাবে, আমি বহুপদীকে বলবো বহুপদী হচ্ছে এক বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। বহুপদী এক বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি যার যার চলকের ঘাত, যার চলকের ঘাত কি হবে বলতো? চলকের ঘাত হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যার চলকের ঘাত হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এছাড়া আরো কিছু ক্যারেক্টারিস্টিক দিয়ে এদেরকে দেখানো যায়, তবে হচ্ছে আমি খুব ইজি ওয়েতে তোমরা যাতে বহুপদীটা চেনো সেটা দেখিয়ে দিচ্ছি। তার মানে তার চলকের ঘাত কোনো একটা বহুপদীতে যদি বীজগাণিতিক রাশিতে যদি আমরা পেয়ে যাই যে সেই বীজগাণিতিক রাশির চলকের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলেই তারা বহুপদী, ঠিক আছে? তাহলে আমরা কিছু বহুপদী হবে কি হবে না এই ব্যাপারটুকু জেনে ফেলি আর কি। ধরো প্রথমেই আমরা এটা নিয়ে কথা বলি। ধরো 5x⁷ - 2x⁴ + 8 = 0। এখন দেখো যে এই ইস্যুটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, এটা কি বহুপদী হবে কি হবে না সেটা একটু খেয়াল করি। এখন দেখুন
এখানে চলক হচ্ছে এক্স। এই এক্স এর পাওয়ারের দিকে আমরা তাকাবো। এক্স এর সহগ যা ইচ্ছা তাই থাকুক না কেন, আমরা তাকাবো কার দিকে বলতো? আমরা তাকাবো এক্স এর পাওয়ারের দিকে বা ঘাতের দিকে। এক্স এর বা চলকের ঘাতটা দেখো 7। 7 কি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। চলো হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা কোনগুলো এগুলো আগে একটু রিকল করে নিই। পূর্ণ সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, ডট ডট ডট, -1, -2, -3, ডট ডট ডট। এখন ধনাত্মক যেহেতু বলেছি কি হবে বলতো? ধনাত্মক মানে এই নেগেটিভ যে নাম্বারগুলো আছে না, এগুলো সব কি করব? আমি মুছে দেব। মুছে দিলেই এগুলাই কি হয়ে যায় আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আসি হচ্ছে আরেকটা ব্যাপারে। সেটা হচ্ছে যে আমরা কিছু ব্যাপার সম্পর্কে একটু আইডিয়া নিয়ে ফেলি, তারপর ওই ব্যাপার সম্পর্কে বলবো। এখন তোমরা একটু খেয়াল করো, এই 7 একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, 3ও একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এটাকে আমরা বহুপদী হিসেবে বলতে পারি। তারপরে আসি, তারপর ধরো আমরা যদি বলি এইভাবে যদি একটা সংজ্ঞায়িত করি, ধরো হচ্ছে যে 7। আমি যদি প্রশ্ন করি এটা কি বহুপদী হবে কি হবে না, এই ব্যাপারটায় অনেকে একটু কনফিউজ হতে পারে। কনফিউজ হওয়া যাবে না। দেখো, আমরা খুব ইজিলি জিনিসগুলোকে বের করতে পারবো। দেখো, আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা যখন লিখেছি, আমি এই সংখ্যাগুলোকে রেখে দিয়েছি, তার মানে এরা ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। এখন দেখো, আমি কিন্তু 0কে বাদ দেই নেই। এখানে 7 লেখা মানে এটা ভাবা যাবে না, যেহেতু হচ্ছে এখানে কোনো চলক নাই, তার মানে এটা বহুপদী না। আসলে এইভাবে ভাবা যাবে না। এখানে আসে চলকটা আছে তার ঘাতটা 0 হিসেবে। ঠিক আছে? যদি আমাদের এরকম করে একটা কনস্ট্যান্ট দিয়ে দেয়, এটাকে আমরা বলি ধ্রুবক ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন। এই চলকের পাওয়ার সে 0 হিসেবে আছে। এইজন্য হচ্ছে এটাও কি একটা, এই পাওয়ারটা হচ্ছে বলতো কি করব? আমরা বহুপদী হবে কি হবে না, আমরা কার দিকে ফোকাস করব? আমরা চলকের ঘাতের দিকে ফোকাস করব। চলকের ঘাতটা আমার কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়েছে, তার মানে এটা কি হবে আমাদের? অবশ্যই এটা আমাদের বহুপদী হবে। তাহলে এইটুকু আশা করি আইডিয়াটুকু আমাদের ক্লিয়ার। এখন আসি, আমরা যদি 3 নাম্বার এক্সাম্পলটা দেখি, চলো। 3 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে এই ধরনের। ধরো আমি এইভাবে বললাম যে 2x⁻³ -√x + 7 এটার কথা। ইকুয়াল টু 0 দিতেও পারি, নাও দিতে পারি, সমস্যা নেই। কারণ ইকুয়াল টু 0 দিলে আমরা বীজগাণিতিক সমীকরণ বোঝাবে, না দিলে রাশি বোঝাবে। তো এখন আসি এইটার দিকে তাকাই। এইটাকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি দেখো। এইখানে লিখতে পারি 2x⁻³ - x এর পাওয়ার হচ্ছে হাফ প্লাস 7। এখন তোমরা যদি একটু খেয়াল করো, এখানে 3 ধনাত্মক পূর্ণ সংখ্যা, হাফ হাফ কি কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা? না, হাফ হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। যেহেতু এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নাম, এবং এটাও মাথায় রাখতে হবে, ওই রাশির প্রত্যেকটা পদকে আমাদের এটা মানতে হবে। এমন না যে 1-2টা মেনেছে, বাকিটা মানলেও চলে, না মানলেও চলে, এরকম না। ওই রাশির প্রত্যেকটা পদকে এটা মানতে হবে। যেহেতু এটা মানেনি, তার মানে এটা আমাদের কি না? বহুপদী না। এবং লাস্ট ওয়ান, চলো দেখে ফেলি যে আমরা এই ব্যাপারটা সবাই ধরতেই পারবো যে ধরো 5x² - 2/x + 7 = 0। এখানে দেখো আমাদের কি হচ্ছে ইস্যুটা। এখানে ইস্যুটা হচ্ছে এরকম যে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 5x² - 2 × x⁻⁻1 + 7 = 0। এখানে তোমরা যদি একটু খেয়াল করো, চলকের পাওয়ারটা কি? চলকের পাওয়ারটা -1, যেটা কি আমাদের বহুপদী? সেটা হচ্ছে যে আমাদের কি বহুপদী হবে কি হবে না? তার মানে এটা আমরা আশা করি বুঝে ফেললাম, এটাও বহুপদী হবে না। কেন হবে না? কারণ এই -1টা আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা না। তাহলে আমরা আশা করি বুঝে ফেললাম যে প্রথমত বহুপদীটা কি আমরা সবাই প্রথম দেখায় আশা করি খুব ভালোভাবে চিনে ফেলবো। তোমাদের প্রথম কাজই হচ্ছে যে এই ফন্টে মোটামুটি বের করে নেওয়া, অন্যভাবেও অন্য ফন্টে থাকতে পারে। তো তোমরা এভাবে বের করে জাস্ট চলকের পাওয়ারের দিকে তোমরা ফোকাস করবা। যদি দেখো যে হ্যাঁ, তারা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে সেটা বহুপদী। যদি না হয় তাহলে সেটা বহুপদী হবে না। জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তাহলে আমরা তারপরের আলোচনাটুকু তাহলে কন্টিনিউ করি। আমরা প্রথম লেকচারে বহুপদী কি সেটা চিনেছিলাম। তো আমরা এখন বহুপদীর আরেকটু ডিপে আমরা যাওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথমে হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণ এই সংক্রান্ত কিছু আলোচনা করব। তো দ্বিঘাত, দ্বি মানে কি বলতো? দ্বি মানে হচ্ছে যে 2 এবং ঘাত মানে হচ্ছে যে পাওয়ার আমরা বুঝি। তাহলে দ্বিঘাত মানে কি বুঝি? দ্বিঘাত মানে হচ্ছে এমন একটা বহুপদী সমীকরণ যার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। তাহলে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণকে যদি আমরা লিখি,
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা কি আমাদের বলতো? এটা হচ্ছে আমাদের একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন এই আদর্শ দ্বিঘাত সমীকরণটার জন্য আমরা হচ্ছে যে কিছু শর্ত আর কি যে দেখব। তাহলে আদর্শ দ্বিঘাত সমীকরণের জন্য আমরা কি দেখব বলতো? আমরা হচ্ছে কিছু শর্ত দেখার চেষ্টা করব। চলো, আচ্ছা, তো আমরা শর্তগুলা দেখার চেষ্টা করি। প্রথম শর্ত নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, তো শর্তটা কি? শর্তটা হচ্ছে যে এখানে এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ হতে হলে, একে দ্বিঘাত সমীকরণ হতে হলে আমাদের সর্বপ্রথম যেই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে সেটাকে হচ্ছে এ শূন্য হতে পারে না। এখন এ হচ্ছে এখানে কি বলতো? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে বি কি, তোমরা বলবে বি হচ্ছে এক্স এর সহগ। এবং আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে সি কি, তোমরা বলবে সি হচ্ছে আমাদের এক্স মুক্ত পদ বা ধ্রুবপদ। তাহলে এখানে আমাদের প্রথম শর্ত দেখো, এ কে শূন্য হওয়া যাবে না। কেন? দেখো, এ যদি শূন্য হয় তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে কি আমাদের এই সমীকরণে এক্স স্কোয়ারের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে কি সেটা দ্বিঘাত সমীকরণ হয়? সেটা দ্বিঘাত সমীকরণ হয় না। এই জন্য একে শূন্য হওয়া যাবে না। প্রথম শর্ত হচ্ছে এইটা। এখন আসি দ্বিতীয় শর্ত। তাহলে এ তো শূন্য হতে পারলো, ভালো কথা বা বুঝলাম। এখন বি আর সি কি শূন্য হতে পারে? অবশ্যই পারে। এখন আমরা একটু দেখার চেষ্টা করব বি আর সি যদি শূন্য হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণে কি কি ইফেক্ট ফেলতে পারে। চলো আমরা একটু দেখে ফেলি। বি ইকুয়াল টু 0 হলে আমাদের ইস্যুটা কি দাঁড়ায়। তো বি কি? বি আমরা একটু আগে বুঝে ফেলেছি, বি ছিল আমাদের এক্স এর সহগ। তাহলে বি যদি শূন্য হয়ে যায়, ধরো একটা বহুপদী সমীকরণ চিন্তা করো, এক্স স্কোয়ার তারপর -4 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এবং এক্স ইকুয়াল টু কত আসে বলো তো? +-2 আসে। তার মানে তোমরা যদি একটু খেয়াল করো, এক্স এর মান দুইটা কি আসলো? একটা +2 আর একটা -2। তাহলে এক্স এর বা এই মূলের আমাদের মান দুইটা কি আসলো? দেখো, মান দুইটা সমান আসলো, কিন্তু মান দুইটা সমান আসলেও তাদের চিহ্নটা কি দেখো? চিহ্নটা হচ্ছে যে বিপরীত। তার মানে আমরা এইখান থেকে এটা বলতে পারি, যদি বি শূন্য হয় তাহলে দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে আমরা যে মান পাবো সে মূলগুলো হচ্ছে যে কি হবে? মানগত দিক থেকে সমান হবে, কিন্তু চিহ্ন হবে একে অপরের বিপরীত। তাহলে এই কথাটা চলো হচ্ছে যে আমরা এভাবে লিখে ফেলি। আমরা কিভাবে লিখবো বলতো? লিখবো হচ্ছে বি ইকুয়াল টু 0 হলে আমরা বলতে পারি যে মূলগুলো কি হয়? বি ইকুয়াল টু 0 হলে আমরা বলতে পারি মূলগুলো সমান, মূলগুলো সমান কিন্তু মূলগুলো সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয়। মূলগুলো সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয়। তোমরা খাতা নিয়ে বসতে পারো এবং আমার সাথে সাথে জিনিসটা তোমরা তুলতে পারো। তাহলে এখন আসি, বিপরীত চিহ্নযুক্ত হয়, এটার একটা নাম আছে। এটাকে বলা হয় যোগাত্মক বিপরীতক বা যোগাত্মক বিপরীত, অনেকে যাই বলি না কেন। তাহলে আমরা কি দেখলাম? বি এর মান যদি শূন্য হয় তাহলে এই ধরনের ব্যাপারগুলো যদি আসে, আশা করি তোমরা ইস্যুগুলাকে খুব ভালোভাবে ধরতে পারবা। তারপর 3 নাম্বার, এরপর হচ্ছে আমরা একটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে জিনিসটাকে হচ্ছে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে এখন আসি, দেখো যে তারপরের ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের সি এর মান শূন্য হবে। আমরা তো দেখলাম এ শূন্য হবে না, বি শূন্য হতে পারে। এখন দেখি সি যদি শূন্য হয় তাহলে ব্যাপারটা কি হয়। দেখো, সি যদি শূন্য হয় তাহলে আমরা একটু টেস্ট করে দেখি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 0 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স কমন নিলে আসে এক্স প্লাস 4। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু -4 আমার দুইটা ভ্যালু আসে। এখন এখন কথাটা হচ্ছে এখানে যদি 4x না হতো, এখন থেকে পানি খাবেন ভাই? এখন এখানে যদি 4x না হয়ে 13x থাকতো, 4x না হয়ে 19x থাকতো, 4x না হয়ে যদি 50x থাকতো, যাই থাকুক না কেন, তোমরা একটু খেয়াল করে একটু বুঝো যে যাই থাকুক না কেন এখানে মানটা চেঞ্জ হবে, কিন্তু এই x = 0 এটা কি কখনো চেঞ্জ হবে? কখনো চেঞ্জ হবে না।
তার মানে যদি আমি বাই চান্স সি এর মান 0 পাই তাহলে কি হবে, অন্তত আমি একটা মূল 0 পাবো। তাহলে কি বলতে পারি, সি ইকুয়াল টু 0 হলে আমরা বলতে পারি অন্তত একটি মূলকে আমরা কি হিসেবে পাবো বলতো, অন্তত একটি মূল আমরা 0 পাবো। বুঝতে পেরেছি সবাই? আশা করি জিনিসগুলো সবার কাছে ক্লিয়ার হচ্ছে। এবং 4 নাম্বার কি বলতে পারি দেখো, এ ইকুয়াল টু সি হলে, 4 নম্বরে বলতে পারি এ ইকুয়াল টু সি হলে আমাদের মূলদ্বয় কি হবে, মূলদ্বয় একটি অপরটির উল্টো হবে। মূলদ্বয় একটি অপরটির উল্টো হবে। একটি অপরটির উল্টো হবে, বুঝছি? মানে উল্টো মানে বুঝাচ্ছি, একটা যদি 3 হয় আরেকটা মূল হবে 1/3, একটা যদি 9 হয় আরেকটা হবে 1/9। তার মানে আমার মূলদ্বয় একটি অপরটির উল্টো হবে, এটাকে আমরা বলতে পারি গুণাত্মক বিপরীতক। এটাকে আমরা বলি গুণাত্মক বিপরীতক বা গুণাত্মক বিপরীত। ঠিক আছে, তাহলে এই ইস্যুটা হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবং 5 নম্বর যে পয়েন্ট আমরা হচ্ছে যে কভার করব, সে 5 নম্বরটা পয়েন্ট হচ্ছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a প্লাস বি প্লাস সি, এ হচ্ছে কত দেখো এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ এবং সি হচ্ছে ধ্রুবপদ। এদের যোগফল যদি 0 হয় তাহলে অন্তত একটি মূল আমরা কি পাবো বলতো, অন্তত একটি মূল আমরা 1 পাবো। তাহলে এই ব্যাপারগুলো দেখো হচ্ছে যে আমরা একটা দ্বিঘাত সমীকরণের এই ইস্যুগুলা থেকে আমরা বলতে পারি। ঠিক আছে, এখন এই রিলেটেড একটা ম্যাথ দেখব, সেই ম্যাথের মাধ্যমে হচ্ছে যে আমরা এই জায়গাগুলোকে হচ্ছে যে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি আমরা ওই প্রবলেমটা দেখলে এটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা বুঝে ফেলবো। তো তাহলে চটপট করে সবাই হচ্ছে যে আমরা প্রবলেমটা চলো লিখে ফেলি। তো এইটুকু পর্যন্ত যাদের তোলা শেষ তারা একটু কিছুক্ষণের জন্য একটু রেস্ট নাও, আমরা হচ্ছে যে খুব দ্রুতই শুরু করে ফেলবো। তাহলে চলো আমরা হচ্ছে যে একটা কোশ্চেন দেখে ফেলি। ধরো আমি হচ্ছে কোশ্চেন নাম্বার 1 দিয়ে জিনিসটা শুরু করলাম। কোশ্চেন 1, আমাদের ফার্স্ট কোশ্চেনটা হবে এইরকম। ধরো আমি বলতে পারি যে 5p মাইনাস 7x স্কোয়ার মাইনাস 7p প্লাস 9x প্লাস 2p মাইনাস 13 ইকুয়াল টু 0। আমরা একটা সমীকরণ লিখলাম, একটা দ্বিঘাত সমীকরণ। এখানে দ্বিঘাত সমীকরণ কিভাবে বুঝলাম, চলকের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে যে 2, এখানে p একটা ধ্রুবক হিসেবে আমরা চিন্তা করতে পারি। তাহলে এখানে এইটুকু হচ্ছে কি আমাদের a, যেটা x স্কোয়ারের সহগ, এই মাইনাস সহ এইটুকু হচ্ছে যে কি আমাদের বলতো x এর সহগ এবং এই অংশটুকু হচ্ছে ধ্রুবপদ। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে 1 নম্বর কোশ্চেনটা চলো দেখে ফেলি। p এর মান কত হলে আমরা বলতে পারি যে অন্তত একটি মূল 0 হবে। অন্তত একটি মূল 0 হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, পি এর মান কত হলে অন্তত একটি মূল 1 হবে। পি এর মান কত হলে অন্তত একটি মূল 1 হবে। এবং 3 নাম্বার কোশ্চেনটা দেখে ফেলি। পি এর মান কত হলে আমাদের মূলদ্বয় একটি অপরটির উল্টো হবে। মূলদ্বয় একটি অপরটির উল্টো হবে। একটি অপরটির উল্টো হবে। তো তাহলে সবাই মোটামুটি আশা করি এই পর্যন্ত কোশ্চেনটা তুলে ফেলেছে। আমরা একটা একটা করে চলো সলভ করার চেষ্টা করি। আমরা প্রথম প্রবলেমটা কিভাবে সলভ করব চলো দেখে ফেলি। সবার কি মনে আছে, আমরা একটু আমাদের এই সলভ করার পাশাপাশি জিনিসটাকে একটু রিভিউ করে ফেলি চলো। তো পি এর মান কত হলে মূল হচ্ছে 0 হবে। আমরা কি জানি অন্তত একটি মূল কখন 0 পাবো, আমরা দেখো মাত্রই ব্যাপারগুলো একটু পড়েছি। তো এই ব্যাপারগুলো একটু রিমাইন্ড করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, অন্তত একটি মূল কখন 0 হয় বলতো? অন্তত হচ্ছে যে একটি মূল তখনই 0 হয়, তোমাদের কি মনে আছে যে আমরা এই সমীকরণ থেকে জিনিসগুলোকে বের করেছিলাম। আমরা যদি ছোট্ট করে একটু তোমাদের জন্য একটু আবার রিভিউ করে দেই, অন্তত একটি মূল 0 কখন পাবো, যখন সি ইকুয়াল টু 0 হলে। সি ইকুয়াল টু 0 হলে আমরা অন্তত একটি মূল 0 পাবো।
তাহলে অন্তত একটি মূল শূন্য পাওয়ার জন্য সি মানে কত? আমার এটাকে হচ্ছে যে শূন্য হতে হবে। তার মানে কি আমাদের 2p মাইনাস 30 ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে কি 2p ইকুয়াল টু 13 হতে হবে। p ইকুয়াল টু 13/2 হলেই আমাদের মূলত কি হবে বলতো? মূলত হচ্ছে যে আমাদের অন্তত একটা মূল আমি শূন্য পাবো। তো আশা করি এই ইস্যুটা সবার জন্য ক্লিয়ার। এখন চলো 2 নম্বরের সলিউশনটা দেখে ফেলি। 2 নম্বর সলিউশনে বলেছে পি এর মান কত হলে অন্তত একটি মূল 1 পাবো। এখন জিনিসটা একবার ছোট্ট করে রিমাইন্ড করি, আমরা কখন একটি মূল 1 পেতাম? অন্তত যখন আমাদের কি হইতো বলতো, যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে। a ছিল কি আমাদের এক্স স্কোয়ারের সহগ, b ছিল কি বলতো, b ছিল হচ্ছে আমাদের এক্স এর সহগ, আবার এই মাইনাস সহ কিন্তু নিতে হবে, ঠিক আছে? এবং সি হচ্ছে যে ধ্রুবপদ। আমাদের এইগুলার যোগফল যদি শূন্য হয় তাহলেই আমাদের কি হবে বলতো? তাহলেই হচ্ছে যে আমাদের অন্তত একটা মূল আমরা 1 পাবো। তাহলে আমরা লিখতে পারি 5p মাইনাস 7 মাইনাস 7p মাইনাস 9 প্লাস 2p মাইনাস 13 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের এখানে কি থাকছে। আচ্ছা, আমি র্যান্ডম একটা ব্যাপার নেওয়ার কারণে ব্যাপারটুকু এরকম একটু আজগুবি ধরনের হয়ে গেল। দেখো কিরকম আজগুবি, দেখো 7p মাইনাস 7p, এখানে হচ্ছে যে আমাদের কোনো পি এরই অস্তিত্ব থাকে না আসলে। তো পি এরই অস্তিত্ব থাকে না, তো মাইনাস 29 ইকুয়াল টু 0। ধরে নাও যে আমরা জিনিসটাকে এক্সচেঞ্জ করে লিখি, চলো যে কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে নিলে ব্যাপারটা ঠিক হয়ে যায়। ধরো এটাকে 7p না দিয়ে 8p দিলে আসলে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? কিছু একটা অ্যান্সার চলে আসবে। তো তাহলে আমরা এটাকে 8p ধরে যদি কাজ করি তাহলে আমাদের কত আসে? একটা p আসে। জি। তো p মাইনাস 29 আসে, তাহলে আল্টিমেটলি p এর ভ্যালু 29 আসে। তো আমরা দেখো হচ্ছে যে এইভাবে মোটামুটিভাবে বের করতে পারি। আর যদি তোমরা যদি দেখো যে এই যে একটু আগে আমার যেই ব্যাপারটা ক্রিয়েট হয়েছিল যে এখানে p সব চলে গিয়েছিল, যদি এরকম পাও তাহলে বলবা যে এই সমীকরণে কখনোই একটা মূল 1 পাওয়া সম্ভব না। বুঝতে পেরেছি? p এর যেকোনো মানের জন্য আমরা বলে দিব যদি এরকম হয়। আমি তোমাদের হচ্ছে যে ম্যাথটার অ্যান্সারটা কিভাবে লিখবা সেজন্য হচ্ছে আমি একটু ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছি। বাট তোমাদের কোশ্চেনে যদি আমাদের এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, তোমরা তোমাদের লজিক অনুযায়ী লিখে দিবা যে আসলে এখানে পি এর যে কোনো মানই নেই না কেন কখনোই এটার একটা মূল আমরা 1 পেতে পারি না। সবাই ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমাদের হচ্ছে যে 2টা ব্যাপার আমাদের শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের 3 নাম্বার ইস্যুটা চলো দেখে ফেলি। আমাদের 3 নাম্বার হচ্ছে যে পি এর মান কত হলে মূলদ্বয় একটা অপরটার উল্টো হবে। কখন বলো তো? তোমাদের কি মনে আছে? যখন a ইকুয়াল টু c হতো, ঠিক আছে? তার মানে a কি ছিল দেখো, a ছিল আমাদের এক্স স্কোয়ারের সহগ, আর c হচ্ছে যে আমাদের এই ধ্রুবপদ। a ইকুয়াল টু c হলে আমাদের হচ্ছে কি হবে বলতো? মূলদ্বয় একটা অপরটার উল্টো হবে। তো তাহলে এখান থেকে তো আমরা ক্যালকুলেশন করতেই পারি। সেটা কি দেখো? সেটা হচ্ছে যে আমাদের 5p মাইনাস 2p, আর ওটাকে ওইখানে নিয়ে যাও 7 মাইনাস 13। তাহলে কত আসে দেখো? 3p ইকুয়াল টু মাইনাস 6। তাহলে পি এর ভ্যালু আসে, আমি যদি ভুল না করে থাকি মোটামুটি -2 আসে, ঠিক আছে? দেখতে হয়তো বা ক্যালকুলেশন একটু ভুল হলেও হচ্ছে, আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবো। তো যাই হোক, তো আশা করি আমি কনসেপ্টটা তোমাদের বুঝাতে পেরেছি আরকি। তো মোটামুটিভাবে দ্বিঘাত সমীকরণের আমরা ইনিশিয়াল স্টেজের কিছু আলোচনা করে ফেলেছি। তার পরবর্তী লেকচারে তোমরা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ নিয়ে আরো একটু ব্যাপার সম্পর্কে একটু জানতে পারবে। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে ছোট একটা কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো। আমরা সবাই এটা আগে পড়ে এসেছি। তো তারপরে একটু ছোট্ট করে রিভিউ করব। একটা দ্বিঘাত সমীকরণ লিখেছি। এর সমাধান কি? আমরা সবাই জানি। x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা আমরা কি করেছি? এটা আমরা সবাই আগে থেকেই পড়ে এসেছি। চলো আমরা হচ্ছে একটা কোশ্চেন সলভ করে ফেলি। এটা মোটামুটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছিল। আমরা হচ্ছে যে সেকেন্ড কোশ্চেনটা আমরা দেখে ফেলবো। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 34 ইকুয়াল টু 0 এর মূল কত? এর মূলগুলো বের করো।
এর মূলগুলো বের করো। এটা হচ্ছে আমাদের ব্যাপারটা। তাহলে চলো এটার সলিউশনটা আমরা দেখে ফেলি। আমরা এ বি সি এদের পরিচয়টা জানি। তাহলে এ কি ছিল? এ হচ্ছে এখানে আমার এক্স স্কোয়ারের সহগ যা হচ্ছে 1, বি হচ্ছে আমাদের এখানে এক্স এর সহগ যেটা হচ্ছে -10, এবং সি হচ্ছে আমাদের এক্স মুক্ত পদ। এখানে এক্স মুক্ত পদ বা ধ্রুবপদ কত বলতো? সেটা হচ্ছে 34। তো তাহলে আমরা জাস্ট যদি বসিয়ে দিই এখানে, দেখো এক্স ইকুয়াল টু মাইনাস বি, বি হচ্ছে এখানে কত? -10 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার হবে। তো বি স্কোয়ার হচ্ছে কত? -10 হোল স্কোয়ার, বি স্কোয়ার -4 ইন্টু এ হচ্ছে এখানে 1, সি হচ্ছে 34 ডিভাইডেড বাই 2a। ঠিক আছে? আচ্ছা, তাহলে আলটিমেটলি কত আসে? 10 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 100 মাইনাস 136। তো আলটিমেটলি আসে 10 প্লাস মাইনাস রুট ওভার নেগেটিভ রুট অফ -36/2। আচ্ছা, তো জটিল সংখ্যা যারা আমরা অনেকেই করিনি, তো এই ব্যাপারটাকে আমরা ছোট্ট করে একটু রিভিউ করে দিই চলো। তো নেগেটিভ রুট অফ -36কে লিখতে পারি নেগেটিভ রুট অফ 1 ইন্টু 36। এখন এই নেগেটিভ রুট অফ -1 এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি আর কি আসলে। আর রুট ওভার 36 মানে 6, তার মানে এটাকে আমরা 6i দ্বারা লিখতে পারি। তার মানে এখানে আমরা লিখতে পারি কি দেখো, 10 প্লাস মাইনাস 6i ডিভাইডেড বাই 2, তারপর 2 কমন নাও, নিলে আসে 5 প্লাস মাইনাস 3i ডিভাইডেড বাই 2, 2 কাটাকাটি করো, 5 প্লাস মাইনাস 3i। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমাদের এই দ্বিঘাত সমীকরণের মূল বের করা সংক্রান্ত সমস্যাগুলো সলভ হয়ে গেল, এবং আশা করি এই ধরনের কোনো সমস্যাতেই তোমরা আটকাবে না। তো আশা করি হচ্ছে যে আমরা এই ব্যাপারটুকু খুব ভালোভাবে ধরতে পেরেছি। এখন আমরা হচ্ছে যে নেক্সট ব্যাপারগুলো জানার জন্য প্রস্তুতি নিয়ে ফেলি। এখনকার আমাদের টপিকটা হচ্ছে নিশ্চয়ক সংক্রান্ত। তো নিশ্চয়ক কি সেটা আমরা একটু আবার রিভিউ করে ফেলি। আমরা জানি দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের সমাধান এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac/2a। আমরা এই ব্যাপারটা জানি, এবং এ বি সি কি তাদের পরিচয়গুলো আমরা জানি। তো এখন আমরা হচ্ছে নিশ্চয়ক কাকে বলছি, কেন বলছি। এখানে এক্স এর মানগুলো দেখো, এক্স এর দুইটা মান পাবো। এখন এই বি স্কোয়ার -4ac এটা স্কোয়ার রুটের মধ্যে আছে। এই বি স্কোয়ার -4ac স্কোয়ার রুটে থাকার কারণে আমাদের এই বি স্কোয়ার -4ac বিভিন্ন ধরনের মান আমাদের আসতেই পারে, এবং এই মানগুলোর উপর ভিত্তি করে এই এক্স এর প্রকৃতিগুলো বা মূলের প্রকৃতিগুলো চেঞ্জেস হয়। ধরো এইটার মানের উপর ভিত্তি করে এক্স বাস্তব হতে পারে, এক্স অবাস্তব হতে পারে, এক্স সমান হতে পারে, আবার এক্স তোমার অসমান, অমূলদ, মূলদ এই সকল কিছু হতে পারে। তার মানে তোমরা একটু খেয়াল করো যে আমার এখানে বি স্কোয়ার -4ac কি করতেছে, আমাদের নিশ্চয়তা দিচ্ছে যে মূলগুলো কিরকম হবে। তার মানে এই বি স্কোয়ার -4ac-টাকে বলা হয় আসলে নিশ্চয়ক, যেটাকে ইংলিশে বলা হয় ডিসক্রিমিন্যান্ট। এখান থেকেই বলা হচ্ছে এখানে ডি। তার মানে নিশ্চয়কের ব্যাপারটা আমরা বুঝে ফেললাম। এখন আমি কিছু কন্ডিশন লিখবো, আমি মোটামুটি 6টার মতো কন্ডিশন লিখবো, এগুলো সবাই তোমরা হচ্ছে যে তুলে ফেলো। তো তাহলে এখন আমরা হচ্ছে কন্ডিশন কি দেখব, আমরা দেখব নিশ্চয়কের মানের উপর নিশ্চয়কের মানের উপর নিশ্চয়কের মানের উপর আমাদের কি বলতো, মূলের প্রকৃতি। নিশ্চয়কের মানের উপর মূলের প্রকৃতি কিরকম হবে সেই ব্যাপারটা হচ্ছে আমরা ধরে ফেলবো। চলো আমরা জিনিসটা লেখার চেষ্টা করি, এবং যাদের মোটামুটি তোলা আছে তারা একটু ছোট্ট করে দেখি, এবং যারা তুলছি তারা খুব দ্রুত আমার সাথে তুলে ফেলি। যে বি স্কোয়ার -4ac যদি লেস দেন 0 হয়, লেস দেন 0 হলে আমাদের কি হবে বলতো, আমাদের মূলদ্বয় আমাদের অবাস্তব, মূলদ্বয় অবাস্তব ও অনুবন্ধী হবে, অবাস্তব ও অনুবন্ধী হবে। অর্থাৎ
বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি দেখি বাই চান্স শূন্যের চেয়ে ছোট হয়, তাহলে তারা অবাস্তব এবং অনুবন্ধী হবে। অনুবন্ধী কি সেটা আমরা একটু পরেই কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলবো। তারপর 2 নম্বরের কনসেপ্টে আসি। বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন 0 হলে মূলদ্বয় আমাদের বাস্তব ও অসমান হবে। মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। ঠিক আছে, এটার আন্ডারে আরো কিছু কেস আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্যর চেয়ে বড় হলো ভালো কথা, এবং পূর্ণবর্গ হলে আমাদের আরেকটা স্পেশাল কাহিনী ঘটে। পূর্ণবর্গ হলে আমাদের মূলদ্বয় মূলদ হয়ে যায়। মূলদ্বয় কি হয় বলতো? মূলদ হয়। তো তাহলে মূলদ হওয়া বলতে কি বুঝি? মূলদ মানে হচ্ছে যে তাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। যদি খুব সহজেই বলি, আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। পূর্ণবর্গ সংখ্যা কি কি বলতো? আমরা সবাই জানি 4, 9, 25, 36। এদেরকে আমরা স্কোয়ার রুটের ভিতরে যদি থাকে, তাহলে সেটা একটা পূর্ণ সংখ্যা দেয়। তার মানে ওই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো, কানেক্ট করতে পারতেছো যে ওগুলা প্লাস মাইনাস করলে কি হবে? প্লাস মাইনাস করলে আসলে একটা মূলদ সংখ্যা দিবে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা 4 নম্বরে আসি। আশা করি ব্যাপারগুলো সবাই বেশ ভালোভাবে ধরতে পেরেছো। তো এখন আসি, পি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্যর চেয়ে বড় হয় এবং পূর্ণবর্গ না হলে আমাদের মূলদ্বয় কি হবে? মূলদ্বয় অমূলদ হবে। পূর্ণবর্গ না হলে মূলদ্বয় অমূলদ হবে। এবং 5 নাম্বার কি বলতে পারি? অমূলদ মানে হচ্ছে আমরা জানি স্কোয়ার রুট অফ যদি কোনো একটা প্রাইম নাম্বার চলে আসে বা মৌলিক সংখ্যা, যেমন স্কোয়ার রুট অফ 35, হ্যাঁ 35 এর মধ্যে আসলে √5 আর √7 থাকে, মানে স্কোয়ার রুট অফ 5, স্কোয়ার রুট অফ 7, স্কোয়ার রুট অফ 13, এটসেট্রা এটসেট্রা। এদেরকে ভগ্নাংশ আকারে আমরা কি পারি না? প্রকাশ করতে পারি না। তার মানে তারা অমূলদ সংখ্যা। এখন আসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হলে আমাদের কি হবে? আমাদের হচ্ছে মূলদ্বয় সমান হবে। মূলদ্বয় আমাদের সমান হবে। এবং লাস্ট ওয়ান, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 হলে সমীকরণ বা রাশিটি পূর্ণবর্গ হবে। সমীকরণ বা রাশিটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তো মোটামুটিভাবে আশা করি আমরা এই 6টা পয়েন্ট খুব ভালোভাবে সবাই বুঝতে পেরেছি, এবং নিঃশ্বাস সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য আমাদের এই 6টা পয়েন্ট খুবই খুবই দরকার। তাহলে চলো নিঃশ্বাস সংক্রান্ত আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে ফেলি। তো নিশ্চয়ক সংক্রান্ত আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, আমরা প্রথম ম্যাথটা খুব সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করব, এবং সেটা আশা করি সবাই বেশ ভালোভাবে ধরতে পারবো। সবাই মুখে মুখে করার চেষ্টা করব। কোশ্চেন 3 লিখে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস -7x প্লাস 5 ইকুয়াল টু 0 এর মূলদ্বয় কেমন হবে? বা মূলদ্বয়ের প্রকৃতি বের করো। মূলদ্বয়ের প্রকৃতি বের করো। এটা ধরো হচ্ছে যে আমাদের কোশ্চেনটা। তাহলে চলো বের করে ফেলি। যখনই মূলদ্বয়ের প্রকৃতি চাইবে, তখন আমাদের নিঃশ্বাস সংক্রান্ত অ্যানালাইসিসটা করতে হবে। তাহলে এখন আমরা সলিউশনে আসি। এটা নিশ্চক সংক্রান্ত অ্যানালাইসিসটা কি করব? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, আর কিছুই না। আমরা কি করব বলতো? বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে এখানে বি কত বলতো? এটা নিশ্চকটা কত বলতো? নিশ্চক হচ্ছে যে আমাদের বি স্কোয়ার মানে -7 হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে যে 1, সি হচ্ছে 5। তাহলে কত হয়? 7 7 49 মাইনাস 20 29। এখন দেখো নিশ্চয়কের মান কি? 0-র চেয়ে বড় এসেছে না? বড়। তার মানে আমরা কি বলতে পারি? 0-র চেয়ে বড় হওয়ার কারণে কিছু পয়েন্ট বলতে পারি তার মূলদ্বয় কি ধরনের হতে পারে। 1, তার মূলদ্বয় হচ্ছে, বুঝতেই পারতেছি বাস্তব হবে। যেহেতু আমাদের শূন্যের চেয়ে বড়, তাহলে অবশ্যই সেটা বাস্তব হবে। 2 নাম্বার, সেটা কি হবে বলতো? সেটা হচ্ছে যে অসমান হবে। বাস্তব এবং অসমান হবে। 3 নাম্বার পয়েন্ট দেখো, এটা কি পূর্ণবর্গ? পূর্ণবর্গ না। তার মানে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের অমূলদ হবে।
এবং ফোর্থ ওয়ান, এটা দেখো আমাদের কি হইতে পারে, অনুবন্ধী হবে, ঠিক আছে। তো অনুবন্ধী কেন বা কিভাবে হবে সেই ইস্যুটা আশা করি একটু চিন্তা করলেই পারবো। আর অনুবন্ধীর কনসেপ্টটা হচ্ছে যে আমরা একটু পরের ম্যাথগুলোকে দেখে ফেলবো, ঠিক আছে। তো আশা করি হচ্ছে যে এই সুন্দর সমস্যা, সহজ সমস্যা সবাই পেরে ফেলবো আর কি। তো তাহলে এইটুকু যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমরা ফোর্থ নাম্বার কোশ্চেন দেখে ফেলি। এটা খুবই সহজ একটা সমস্যা। ফোর্থ নাম্বার কোশ্চেনে আমরা হচ্ছে নতুন একটা টপিক দেখব, নতুন একটা থিম সম্পর্কে একটু আইডিয়া নিব। তোমরা যদি অসমতা পড়তে তাহলে এটা আরো ইজিয়ার লাগতো। তো অসমতার কনসেপ্টও যেহেতু এটার মধ্যে চলে আসে, এই জন্য আমরা এই ম্যাথটা দেখে অসমতার যে কনসেপ্টটা এখানে লাগতে পারে সে ব্যাপারটা একদম ক্লিয়ার করে ফেলবো। তাহলে চলো আমরা হচ্ছে যে আস্তে আস্তে এই ম্যাথটা করা শুরু করে দিই। তাহলে এই ম্যাথটার প্রবলেমটা ধরো এরকম। প্রবলেমটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস কে এক্স প্লাস 16 ইকুয়াল টু 0। 16 ইকুয়াল টু 0। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা ধরো হচ্ছে যে এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব আর কি। আচ্ছা তো কোশ্চেনটা লিখে ফেলি। সেটা হচ্ছে যে আচ্ছা 16 লিখে না, 16 লিখলে হচ্ছে যে একটু বড় কিছু একটা চলে আসে। আমরা 16 না লিখে ধরো আমরা 9 লিখতে পারি। 9, ঠিক আছে। আচ্ছা এটা লেখার পিছনে কিছু কারণ আছে, যাই হোক। তো আমি র্যান্ডমলি কিছু ব্যাপার পিক করছি, তো কিছু জিনিস একটু চিন্তা ভাবনা করে করতে হচ্ছে। আচ্ছা যাই হোক। তো আচ্ছা আমাদের কোশ্চেনটা হচ্ছে যে এই সমীকরণে কে এর মান কত হলে আমাদের 1 নাম্বার, ধরো আমি আইডিয়াটা জানতে চাচ্ছি বা কোশ্চেনটা দিচ্ছি যে কে এর মান কত হলে আমাদের কি হবে, মূলদ্বয় সমান হবে। কে এর মান কত হলে মূলদ্বয় সমান হবে। এবং 2 নাম্বার ধরো কোশ্চেনটা তোমাদের কাছে জানতে চাচ্ছি যে কে এর মান কত হলে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমরা 1 নম্বর এটার সলিউশনটা দেখে শুরু করে ফেলি। 1 নম্বরের সলিউশনটা তো খুবই ইজি। মূলদ্বয় কখন সমান হবে বলো তো? যখন নিশ্চয়কের মান 0 হয়ে যায়। তাহলে এখানে নিশ্চয়ক কত? নিশ্চয়ক হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলেই একমাত্র কি হবে, আমাদের মূলদ্বয় সমান হবে। তাহলে এটার মান কত দেখো, কে স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। তার মানে কে স্কোয়ার ইকুয়াল টু 36। আমরা যদি স্কোয়ার রুট করি কে এর ভ্যালু আসে প্লাস মাইনাস 6। তার মানে কে এর ভ্যালু প্লাস 6 দাও, মাইনাস 6 দাও, যাই দাও না কেন আমাদের কি আসবে, এখানে মূলদ্বয় সমান হবে। তার মানে হচ্ছে আমাদের প্রথম এই ব্যাপারটুকু ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, প্রথম এই জায়গাটুকু ক্লিয়ার। এখন আসে হচ্ছে আমরা দ্বিতীয় কথায় কি বলছে, যে মূলদ্বয় হচ্ছে যে আমাদের কি হবে, মূলদ্বয় হচ্ছে যে আমাদের বাস্তব এবং অসমান হবে। মূলদ্বয় বাস্তব এবং অসমান কখন হয়? যখন হচ্ছে যে আমরা জানি যে নিশ্চয়কের মানটা 0 চেয়ে বড় হয়। তার মানে আমরা বলতে পারি 8b স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে। তার মানে এখানে কি আসে, কে স্কোয়ার মাইনাস 36 গ্রেটার দেন 0, এরকম একটা কনসেপ্ট চলে আসে। তো তাহলে এখন আসি এটা আমরা কিভাবে সমাধান করব। দুইটা কনসেপ্ট কিন্তু এক না, কিছু ক্ষেত্রে এক না। তোমাদের একটু বোঝাই চলো। আমরা একটু আগে 1 নম্বরে দেখেছিলাম কে স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0, আর এখানে কে স্কোয়ার মাইনাস 36 ইজ গ্রেটার দেন 0। দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে আমাদের এখানে এই ইকুয়াল টু 0 দিয়ে আমরা কোনো একটা ফিক্স ভ্যালু পাবো, কোনো একটা ফিক্স পয়েন্ট পাবো, একটা বা দুইটা ইকুয়াল টু দিলে। আর গ্রেটার দেন অর লেস দেন এটা হচ্ছে অসমতা বোঝায়। এখানে আসলে সেট অফ পয়েন্টস বা সলিউশনকে বুঝাবে। অর্থাৎ এখানে কাকে বুঝাবে, সেট অফ পয়েন্টসকে আমরা বুঝাবো। তার মানে কে এর ভ্যালু এখানে ধরো, আমি যদি বললাম কে এর ভ্যালু এখানে 4, তার মানে এখানে 4 একটা এক্সাক্ট পয়েন্টকে বোঝায়। আমি যদি বলি কে এর মান গ্রেটার দেন 4, তার মানে সেট অফ পয়েন্টকে বুঝাবে। তার মানে এই কে থেকে বড়, এই দেখো কে থেকে বড় যে কোনো মানগুলো আমরা নিলেই চলবে।
তার মানে এখানে দেখো অসংখ্য মান নেওয়া হচ্ছে, তার মানে এখানেও ব্যাপারটা হচ্ছে সেটাই বোঝায়। তো এখন আমরা জিনিসটাকে একটু কয়েকভাবে করতে পারি, আমি হচ্ছে আমার মতো করে একটু করে দিচ্ছি। তো দেখো আমরা কি করতে পারি, আমরা এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে হিসেবে বসাতে পারি। তুমি চিন্তা করতেই পারো এটাকে আমরা ওই পাশে 36 হিসেবে নেই, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 6 এভাবে চলে আসে, ইকুয়াল টু না মানে গ্রেটার দেন। ওইভাবে আমরা করব না আপাতত, কেন ওইভাবে একটু ব্যাপার আছে আর কি, আসলে এইভাবে হয় না ইস্যুটা। এখানে মডুলার সংক্রান্ত কিছু ব্যাপার আছে, তো কিছু বেসিক কোর কিছু আইডিয়া তুমি জানলে এই ব্যাপারটা ধরতে পারবা, এই জন্য আমরা এইভাবেই চলো করে ফেলি। তো এখন এখানে হচ্ছে যে কে প্লাস সিক্স ইন্টু কে মাইনাস সিক্স, এটা হচ্ছে আমাদের ইস্যুটা। তাহলে দেখো কে দুইটা মান এখানে পসিবল, একটা হচ্ছে সিক্স এবং মাইনাস সিক্স। তার মানে একটা হচ্ছে কি পসিবল, একটা হচ্ছে সিক্স এবং আরেকটা মাইনাস সিক্স। আমরা এখানে টেকনিকটা বুঝি বা এই ব্যাপারটা বুঝবো, জাস্ট মাথায় রাখবো ব্যাপারটা, এইভাবেই লিখে ফেলবো। যদি গ্রেটার দেন থাকে, যদি এখানে গ্রেটার দেন থাকে, আমরা কিভাবে কাজটা করব, গ্রেটার দেন থাকলে আমরা কাজটা করব হচ্ছে এইভাবে, আমরা বড় এবং ছোট নাম্বার দুইটাকে লিখে ফেলবো, ঠিক আছে? বড় এবং ছোট নাম্বার দুইটাকে লিখে ফেলবো। তাহলে কে এর মান, কে এর মান হবে বড়টার বড়, কে এর মান হবে ছোটটার চেয়ে ছোট। কি বললাম, আবার জিনিসটাকে বলি চলো, যে এইটার দুইটার কি হচ্ছে, আমাদের গুণফল গ্রেটার দেন 0 হচ্ছে। তাহলে দুইটা মান লিখে ফেলবো, একটা বড় মান আর একটা ছোট মান, এবং এইভাবে জিনিসটাকে লিখবো, কে এর মান বড়র বড়, ছোটর থেকে আরো ছোট হবে। বুঝতে পেরেছি? এইভাবে আমরা ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব, যে কে এর মান বড়র বড়, ছোটর ছোট। তো এটা দিয়ে হচ্ছে যে আমরা দেখো অ্যান্সারটা লিখে ফেলতে পারি খুবই সহজেই। তাহলে বুঝতে পেরেছি ব্যাপারটা। এইখানে যে কোনো একটা ভ্যালু বসে তুমি টেস্ট করে দেখতে পারো আসলে ব্যাপারটা ঠিক থাকে। তাহলে জিনিসটা কি হলো, কে এর মান বড়র বড়, ছোটর ছোট। এই কনসেপ্টটা দিয়ে দেখো হচ্ছে যে আমরা এই নিশ্চক সংক্রান্ত এই টুকিটাকি যে আলোচনাগুলো ছিল এগুলো কমপ্লিট করে ফেলেছি। তো আমার এখানে হচ্ছে যে আসলে এই ভিডিওগুলো বা লেকচার প্ল্যানগুলো তৈরি করার মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্যটা হচ্ছে এমন না যে তোমাদের প্রত্যেকটা ম্যাথ দেখিয়ে দেওয়া, আসলে এটা কোয়াইট ইম্পসিবল। তো আমার মেইন কাজটা কি? মেইন কাজ হচ্ছে যে তোমাদেরকে জিনিসগুলো একটু ধরিয়ে দেওয়া, কিভাবে ব্যাপারগুলো তোমরা করতে পারো। অ্যাডমিশন হচ্ছে যে ইজ ওয়াল কাইন্ড অফ হচ্ছে তোমার প্র্যাকটিস। আমি তোমাকে সবগুলা ম্যাথ আমি করিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো। কিন্তু ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে তাতে তোমাদের লাভ কতটুকু। আমার কাজটা হচ্ছে তোমাদের জিনিসটাকে ধরায় দেওয়া, এবং তোমার কাজ হচ্ছে যে ওই ব্যাপারগুলোকে প্র্যাকটিস করে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া নিজেকে। তো এই প্র্যাকটিসের ইস্যুটা তোমাদের কিরূপ হতে পারে, ধরো তোমাদের কাছে অনেক, প্রায় প্রত্যেকের কাছে কোশ্চেন ব্যাংক আছে, যে যেভাবে পেরেছো সংগ্রহ করে ফেলো, যদি না হয় তো এই কোশ্চেন ব্যাংকটা তোমরা অ্যাটলিস্ট 3 থেকে 4 বার পুরোপুরি সবটুকু করে যাওয়ার চেষ্টা করবে। কেন? তার রিজন কয়েকটা আছে। এক, তোমরা দেখতে পারো যে বিভিন্ন ভার্সিটিতে আগের বছরের ভার্সিটির অন্যান্য ভার্সিটির কোশ্চেনগুলো রিপিট হতে পারে, ওই ধরনের মধ্যেই অনেকটুকুই আসে আর কি। এবং দ্বিতীয়ত কারণ কি? দ্বিতীয়ত কারণ হচ্ছে যে তোমরা ভার্সিটির যেই কাইন্ড অফ ওয়েদারটা, যে কোশ্চেনগুলা কি হইতে পারে ওটার সাথে তুমি ইউজ টু হবা, এবং তার পাশাপাশি তুমি বুঝতে পারবে আসলে কি ধরনের তোমার ডাটা ওইখান থেকে তুমি যখন মেইন বইটা পড়বা সর্ট আউট করা উচিত। ঠিক আছে? তো আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারটা শেষে মোটামুটি একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যে কোন ওয়েতে তোমরা তোমাদের পড়াগুলো গুছাবা আর কি। ঠিক আছে? ভিডিওগুলো শেষে না দিয়ে শুরুতে দেওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, তো এটা নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা শুরুতেই এটা ব্যাপার নিয়ে ছোটখাটো করে কিছুক্ষণের জন্য আলোচনা করে নেব। তো যাই হোক, তো মোটামুটিভাবে আশা করি ব্যাপারগুলো সবাই ধরতে পারতেছি। সবার কনফিউশনগুলো আশা করি কিছুটা হলেও ক্লিয়ার করতে পারতেছি। ঠিক আছে? তো তোমরা সবাই আর কি যে খুব এখন অত ভালোভাবে না পড়লেও আগে যা হবার হয়েছে, যা করা করেছো, এখন যে সময়টা আছে এটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করো। এটাই তোমাদের দরকার। এটাই তোমাদেরকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে খুব একটা হেল্প করতেই পারে। তোমরা আগে ৩-৪ ঘন্টা করে পড়তা, ভালো কথা। কিন্তু এখন তোমরা এটাকে আরো বাড়ায় দাও। তোমরা দরকার হলে এটাকে ১০ থেকে ১২ ঘন্টায় নিয়ে যাও। জিনিসটা তোমাদের উপরেই ডিপেন্ড করবে যে তোমরা কি করতেছো। তোমরা যত প্র্যাকটিস করবা তোমরা নিজেরা পারবা। তোমরা যদি ভার্সিটির কোয়েশ্চেনগুলো এনালাইসিস করো, আসলে কোশ্চেনগুলো আসলে সহজই হয়, কঠিন হয় না। তাহলে জিনিসটা তাহলে মানে তাহলে সবাই তো পাস করা উচিত, সবাই তো চান্স পাওয়া উচিত। তাহলে পায় না কেন? তার রিজন হচ্ছে যে আসলে আমরা সবাই সবকিছু পারলেও
রাইট টাইমে যে ডেলিভারি করার যে ইস্যুগুলো, এইগুলো কিন্তু আসলে আমরা অনেকেই জিনিসটার সাথে ইউজ টু না। এবং আরো একটা কথা তোমাদের একটু বলি, তোমরা হচ্ছে এই যে অ্যাডমিশনে যে পরীক্ষা দিবা, এই ধরনের পরীক্ষার সিস্টেম হচ্ছে তোমরা তোমাদের লাইফে প্রথম তোমরা ফেস করবা। কথা বলতে পারো যে আসলে এটা কি বললাম? তোমরা তো সায়েন্সের পরীক্ষা দিয়ে আসছো। এটা আর নতুন কি? আচ্ছা, তোমাদের যদি এখন আমি বলি, তোমরা যে পরীক্ষা দিয়ে আসছো আপাতত এ পর্যন্ত, তো একদিনে পরীক্ষায় তোমরা কি ১ পার্টের বেশি বা একটা সাবজেক্টের বেশি কখনো কি পরীক্ষা দিয়েছো? উত্তর হবে না। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে তোমরা যখন ওই ঢাকা ভার্সিটি বা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে যাবা, তখন তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ছাড়া আর এই ২ টা বাদ, এই ম্যাথ বাদে হচ্ছে অন্য কেউ অন্য অপশনাল চুজ করতেই পারো বা বায়োলজি বাদ দিয়ে মেইনলি তোমার টোটাল ২ করে ৪ দুগুণে ৮ টা পার্টের জিনিস একদম মাথায় নিয়ে বসতে হবে। তখনকার ব্যাপার বা সিচুয়েশন, প্রেশার হ্যান্ডেল করাও একটা বড় ইস্যু। তখনকার জায়গাগুলো দেখা যাবে যে তোমাদের পারা জিনিসও ভুল হতে পারে। এই ইস্যুগুলা হয়। তাহলে এটা কিভাবে ফেস করতে পারো? অথবা তুমি জানো যে হচ্ছে এটার অ্যান্সার ১ হবে, এটা এতেই আমি দাগাবো। তো ভুলে হচ্ছে তুমি দাগায় ফেললা বি। ১ টা মার্ক লস হয়ে গেল না? এরকম হয় অনেকের। তো তোমাদের কি থাকতে হবে? খুব বেশি ফোকাস থাকতে হবে এবং নিজেকে ওইভাবে ট্রেইনড আপ করতে হবে। ঠিক আছে ব্যাপারটা? যে যাতে ওই জায়গাগুলোর সাথে তোমরা ইউজড টু হতে পারো। তো আমরা আমাদের তারপরের যেই প্রবলেম গুলো সেগুলো দেখে ফেলি। তারপরের সেটটা হচ্ছে মূল এবং সহগ সম্পর্কিত কিছু ব্যাপার-স্যাপার নিয়ে আমরা কথা বলব। অ্যান্ড ফরমেশন। তো এটা বলতে কি বুঝি? চলো আমরা আস্তে, আস্তে বুঝে ফেলবো। তো ১ম এই আমরা হচ্ছে যে একটা দ্বিঘাত সমীকরণের জন্য মূল এবং সহগের সম্পর্কটা কি ধরনের হতে পারে সেটা আমরা দেখব। তাহলে এখন আসি, একটা দ্বিঘাত সমীকরণ যদি চিন্তা করি, আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো তোমাদের হচ্ছে একটা থিওরেম সম্পর্কে জানাই। এই থিওরেমটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যালজেব্রা, যেটা দিয়েছিলেন গণিতের রাজপুত্র কার্ল ফ্রেডরিক গাউস। তো তার আইডিয়াটুকু ছিল হচ্ছে এই রকম, যে কোনো একটা বহুপদী না হোক, কোনো একটা যদি এরকম সমীকরণ হয়, সমীকরণের চলকের হায়েস্ট পাওয়ার যত, ওই সমীকরণে চলকের ততগুলা মান থাকবে। আমি যদি খুবই সিম্পল করে বলি, এই সমীকরণে এক্স এর হায়েস্ট পাওয়ার ২, তার মানে এই সমীকরণে এক্স এর মূল বা মান থাকবে ২টা। যদি এটা হচ্ছে পাওয়ার থাকতো ৫, তাহলে হচ্ছে যে কি হইতো, মূল থাকতো ৫টা। ঠিক আছে, এটি খুবই সিম্পল কথা। তাহলে এটার যেহেতু পাওয়ার হচ্ছে ২, তাহলে এটার কয়টা থাকবে মূল? ২টা। একটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু আলফা আর এক্স ইকুয়াল টু বিটা। আমি আজকে কোনো প্রুফ দেখাবো না, তোমাদের ফ্যাক্টগুলা দেখাবো। তোমরা হচ্ছে এইগুলা বিশ্বাস করবে, ঠিক আছে? আর প্রুফ দেখতে চাইলে আশা করি হচ্ছে যে তোমরা বই বা ওই ব্যাপারগুলো থেকে বুঝে ফেলবা। এখন প্রুফটা কি? প্রুফ না, আমরা হচ্ছে একটা ব্যাপার শিখবো। সেটা হচ্ছে এখানে ২টা মূল। মূল ২টাকে তুমি যদি যোগ করো, এখানে মূল ২টাকে তুমি যদি যোগ করো, তাহলে কি পাবো? মূল ২টাকে যোগ করলে পাবো মাইনাস b/a। এই মূল ২টার যোগফলকে আমরা সামেশন অফ আলফা দিয়ে লিখি। তাহলে চলো এটাকে একটু ভেঙে বলা যাক ব্যাপারটা কি। তো সামেশন অফ আলফা, এটা দ্বারা তোমাকে একটা কমান্ড করা হয়েছে। ধরো এখানে মূল ২টা না পেয়ে আমি ৫টা পেলাম। আলফা, বিটা, গামা, ডেল্টা, থিটা। ধরো এইখানে আমি ৫টা মূল পেলাম। এখন আমি যদি তোমাকে কমান্ড করি সামেশন অফ আলফা, এটা বের করো। এটা মানে কি বোঝায়? সামেশন অফ আলফা আমরা একটা একটা করে বুঝি। দেখো, আলফা আলফা মানে তোমাকে আমি বলে দিচ্ছি, এক্স এর এখানে যে মূলগুলো আছে সেগুলাকে তুমি একটা একটা করে নিবা। এক্স এর কি কি মূল আছে? আলফা আছে, বিটা আছে, গামা আছে, ডেল্টা আছে, থিটা আছে। তার মানে এই আলফা দ্বারা আমরা বুঝলাম যে আমরা একটা একটা করে ইন্ডিভিজুয়ালি মূলগুলা নিব। আর সাম করা মানে সবগুলোকে যোগ করা। তার মানে সামেশন অফ আমাদের আলফা বোঝায় আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা প্লাস থিটা। যেহেতু এখানে এক্স এর মূল হচ্ছে ২টা, তাহলে সামেশন অফ আলফা মানে হচ্ছে যে আলফা প্লাস বিটা। এটুকু আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তাহলে সামেশন দিয়ে আশা করি এই ব্যাপারটুকু জিনিসটা তোমাদের জন্য বোঝাটা খুবই সোজা হয়ে গিয়েছে। এখন আসি তারপরের ইস্যু। সামেশন অফ আলফা মানে হচ্ছে যে আলফা প্লাস বিটা, যেটা মানে হচ্ছে যে কত? মাইনাস b/a।
এখানে বি কি বলতো? বি হচ্ছে আমাদের এক্স এর সহগ, এর পরিচয় কি? এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে? আর লাস্টলি আমরা কি বলতে পারি? সামেশন অফ আলফা বিটা। আলফা বিটা মানে হচ্ছে যে এখানে যতগুলা মূল পসিবল তাদেরকে তুমি দুইটা দুইটা করে গুণ করো, করে তাদের যোগ করো। এখানে যেহেতু একটাই পসিবল সেটাই লিখে ফেলছি। আলফা বিটা মানে সি বাই এ। তোমাদের যদি আমি জিজ্ঞাসা করি যে সি কি, তোমরা বলবে সি হচ্ছে এখানে এক্স মুক্ত পদ বা ধ্রুবপদ, ঠিক আছে? তো তাহলে আমরা এভাবে লিখে ফেললাম। এখন আসে হচ্ছে ফরমেশন। ফরমেশন মানে বুঝাচ্ছে সমীকরণ গঠন। ফরমেশন মানে হচ্ছে সমীকরণ গঠন। তো ফরমেশনটা কি ধরনের হয় তোমরা হচ্ছে যে একটু তো সবাই তুলে ফেলো। ফরমেশনটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটা হচ্ছে যে যোগ করে আমি এক্স এর সহগ হিসেবে বসাবো, মূল দুইটা গুণ করে আমরা ধ্রুবপদ হিসেবে বসাবো, ইকুয়াল টু 0 দিয়ে দিব। এটি হচ্ছে ফরমেশনটা, ঠিক আছে? তো এটা মনে হচ্ছে ভালোভাবে বুঝতে পারিনি, কোনো সমস্যা নেই। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাপারটা একটু ব্যাখ্যা দিব তোমাদেরকে। ধরো আমরা একটা ইকুয়েশন লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ। এটাকে তোমরা মিডল টার্ম করে সমাধান করলে কি পাবা? এক্স এর মান 2 এবং 3 পাবা, ঠিক আছে? সবাই মিডল টার্ম পারো, জাস্ট হচ্ছে করলেই হয়ে আসবে। তো আচ্ছা, তো এখনকার কথা হচ্ছে এটা, আমি তোমাকে যদি এখন বলে দিই যে এক্স এর দুইটা মান তোমাকে আমি দিলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এক্স এর দুইটা মান দিলাম, একটা 2 আর 3। যেহেতু আমরা হচ্ছে আমি একটু আগে হচ্ছে জিনিসটা আমরা বলে এসেছি, ওই যে কার্ল ফ্রেডরিক গাউসের যেই থিওরিটা, সেটা ছিল হচ্ছে যতগুলা মূল তত ঘাত বিশিষ্ট সমীকরণ, ওইভাবেও বলতে পারি। তারপরে আমি তোমাকে ধরে এখন প্রশ্ন করলাম যে এক্স এর দুইটা মূল দিয়ে দিলাম 2 আর 3, আমি বললাম যে তুমি আমাকে সমীকরণটা বের করে দেখাও, বুঝছি? তো 2 আর 3 যেহেতু আমি দুইটা মূল বলেছি, তার মানে তোমার কাছে এটা নিশ্চিত যে আসলে একটা দ্বিঘাত সমীকরণ হবে। তো এখানে দ্বিঘাত সমীকরণ হলে আমরা কিভাবে সমীকরণটা বের করব? দুইটা মূল থাকলে কিছুই না, সিম্পলি এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটা তুমি যোগ করবা, যোগ করে তুমি এক্স এর সহগ হিসেবে বসাবা, তারপর মূল দুইটাকে হচ্ছে গুণ করে ধ্রুবপদ হিসেবে বসায় দিবা, ইকুয়াল টু 0 দিবা। এটাই হচ্ছে তুমি সমীকরণটা গঠন করে ফেলবা, বা যেটাকে আমরা ফরমেশন বলছি। তাহলে ফরমেশনটা কি? ফরমেশনটা হচ্ছে মূল যেগুলো থাকবে সেগুলো যোগ করে এক্স এর সহগ গুণ করে আমরা ধ্রুবপদ হিসেবে বসাবো, তাহলে হচ্ছে আমাদের কাজটা শেষ। তো আশা করি হচ্ছে যে এই দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের ব্যাপারটুকু বুঝতে পারা গিয়েছে। দ্বিঘাতের পর কে আসবে বলতো? দ্বিঘাতের পর আসবে হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণ। তাহলে আমরা 2 নম্বরে ত্রিঘাত সমীকরণ দেখে ফেলি। একটা আদর্শ ত্রিঘাত সমীকরণটা কি হতে পারে বলতো? আদর্শ ত্রিঘাত সমীকরণ হতে পারে ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। যেহেতু তোমরা এখন জানো এখানে পাওয়ার হচ্ছে যে 3, তার মানে এখানে আমরা মূল পাবো 3টা। তাহলে এখানে আমরা এক্স এর কি কি মূল পাবো? আলফা, বিটা, গামা। আমরা এক্স এর 3টা মূল পাবো। এখন আসি যে আমরা এখানে কিছু কমান্ড দেব। কমান্ড হচ্ছে প্রথমে আমি সামেশন অফ আলফা দেব। সামেশন অফ আলফা মানে তো এখন তোমরা জানোই সেটা কি, যে এক্স এর যতগুলা মূল হওয়া পসিবল সবগুলাকে আমরা কি করা? যোগ করা। তাহলে সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা, সেটা কি হবে? মাইনাস বি বাই এ। এখন যদি তোমাদের প্রশ্ন করি এই বিটা কি, এই দ্বিঘাতের সাথে ত্রিঘাতের বি, এ, সি এগুলো কিন্তু এক না। দ্বিঘাতে এ ছিল এক্স স্কোয়ারের সহগ, এখন এখানে তোমরা একটু খেয়াল করো, বি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এ হচ্ছে এক্স কিউবের সহগ, সি হচ্ছে এক্স এর সহগ, আর আমি যদি তোমাদের প্রশ্ন করি ডি কি, তোমরা বলবে ডি হচ্ছে যে ধ্রুবপদ বা এক্স মুক্ত পদ। তাহলে এখন এখন ধরো আমরা একটু আমরা একটু তাহলে হচ্ছে যে দেখি, তার মানে সামেশন অফ আলফা মানে মাইনাস বি বাই এ। তারপরের কমান্ডটা তোমাদের দিব সামেশন অফ আলফা বিটা। সামেশন অফ আলফা বিটা বলতে আসলে আমরা বোঝাচ্ছি যে এক্স এর যে মূল আছে ভিন্ন দুইটা মূল আমি গুণ করব। এখানে দেখো মূল আছে 3টা, এখানে ভিন্ন ভিন্ন মূল গুণ করা যেতে পারে কিভাবে? দেখো আমরা আলফা বিটা গুণ করতে পারি, তারপর বিটা গামা গুণ করতে পারি, তারপর গামা আলফা গুণ করতে পারি।
তার মানে এই 3টা ভাবে পসিবল, ঠিক আছে? এখন যদি সাম করা মানে এগুলোকে সব যোগ করা, বুঝতে পেরেছি? আচ্ছা, তো থিওরিটিক্যাল ব্যাপারগুলো আমরা দেখে ফেলি, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো কিভাবে খুব ইজিলি করা যায় সেই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে দেখে ফেলবো, ঠিক আছে? টেনশন করার কিছুই নেই। তোমরা একটু থিওরিগুলো ভালোভাবে রিভিউ করে নাও। বা অনেকের হচ্ছে যে কি ছিল যে এইচএসসিতে যারা হচ্ছে তোমরা এবার 21 সালের জন্য বলছি, অনেকের মেইন সাবজেক্ট বায়োলজি ছিল, তাদের জন্য এই থিওরিগুলো ছোট্ট করে একটু রিভিউ করা আর কি। তো যাই হোক, তো আমরা যারা পড়েছি তারা একটু রিমাইন্ড করে ফেলি ব্যাপারগুলো, আর যারা মোটামুটি হচ্ছে যে নতুন করে দেখতেছি তারা খুব ভালো করে বুঝে ফেলবো। তাহলে চলো আমরা হচ্ছে সামেশন অফ আলফা বিটা মানে কত হবে, C/A, ঠিক আছে? আর তারপর হবে সামেশন অফ আলফা বিটা গামা, আলফা বিটা গামা, এটা মানে হচ্ছে আলফা বিটা গামাই মানে যে কোনো 3টা মূল নিয়ে গুণ করাটা, এখানে একটাই পসিবল, এটা হচ্ছে -D/A। এখন আসি তারপরে ফরমেশনটা কি হবে, তাহলে আমাদের ফরমেশন বা সমীকরণ গঠনটা হবে এই রকম। ফরমেশনটা হবে আমাদের এই ধরনের, ফার্স্টে আমরা x³ লিখবো, তারপর মাইনাস দিয়ে মূল 3টা যোগ করব, এটাকে যোগ করে এক্স স্কোয়ারের সহগ হিসেবে বসিয়ে দিব, তারপর মূল 2টা করে গুণ করব, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা করে এক্স এর সহগ হিসেবে বসাবো, তারপর মূল 3টার গুণ করে আমরা ধ্রুবপদ হিসেবে বসাই দেব ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ফরমেশন, ঠিক আছে সবার? আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের ফরমেশন। তাহলে দেখো একটা ত্রিঘাত সমীকরণের ফরমেশনটা কিরূপ হতে পারে সেটাও আমরা বুঝে ফেললাম। আচ্ছা ঠিক আছে, তো ত্রিঘাতটা বুঝলাম। এখন ধরো আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে চতুর্থ ঘাত। তাহলে এই ফরমেশনগুলো তোমরা ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে এই যে চতুর্থ ঘাত পড়তেছি, চতুর্থ ঘাত আসে কি আসে না, বাট তোমরা এই কনসেপ্টটা যদি বুঝে ফেলো ভালো করে, তাহলে দেখবে যে দ্বিঘাত ত্রিঘাতে আর তেমন সমস্যাই থাকবে না, ঠিক আছে? আমরা জাস্ট প্যাটার্নটা তোমাকে দেখানোর জন্য, চতুর্থ ঘাত বুঝলে তুমি পঞ্চঘাত, ষষ্ঠ, অষ্ট যাই দিই না কেন, তুমি হচ্ছে যে এই ফরমেশনটা তুমি বুঝবা, তুমি জানবা যে কিভাবে করতে হবে। চলো দেখে ফেলি চতুর্থ ঘাত মানে কি, যে আমাদের এক্স এর হাইয়েস্ট পাওয়ার 4, যেখানে এক্স কে চলক হিসেবে ধরে নিচ্ছি, bx³ প্লাস cx² প্লাস dx প্লাস e ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে প্রথমে আমি কি দিব, প্রথমে হচ্ছে যে আমরা যার কি কি মূল পাবো, যেহেতু চতুর্থ ঘাত, এক্স এর মূল পাবো হচ্ছে যে আমরা 4টা, এক্স এর মূল পাবো 4টা, একটা হচ্ছে আলফা, একটা বিটা, একটা গামা, আর একটা হচ্ছে ডেল্টা। তো সামেশন অফ আলফা বলতে কি বোঝায় বলো তো? সামেশন অফ আলফা বলতে বোঝায় যে এখানে এক্স এর যতগুলা মূল পসিবল সবগুলাকে যোগ করা, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে -B/A। আচ্ছা ঠিক আছে, আমরা এটা একটু প্যাটার্নটা একটু পরে শিখবো। আচ্ছা, তো সামেশন অফ আলফা গেল, তারপর যাবে হচ্ছে সামেশন অফ আলফা বিটা, মানে হচ্ছে একটা করে, তারপর হচ্ছে 2টা করে গুণ করে যোগ করা, তারপর কি আসবে 3টা করে গুণ করে যোগ করা, তারপর 4টা করে গুণ করে যোগ করা। বুঝতে পেরেছি প্যাটার্নটা? যদি আমি 9টা দিতাম কিভাবে হতো, প্যাটার্নটা একটু খেয়াল করো, একটা করে, তারপর 2টা করে, 3টা করে, 4টা করে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, পারা যাবে না? দেখো ব্যাপারগুলো খুবই সোজা, ঠিক আছে? তোমরা একটু প্যাটার্নটা ধরতে পারলেই কাজটা শেষ। এখন দেখো সামেশন অফ আলফা বিটা মানে কি, যে কোনো 2টা ভিন্ন মূল আমি গুণ করব, করে তাদেরকে যোগ করব। কি কি হওয়া পসিবল, আলফা বিটা, বিটা গামা, গামা ডেল্টা, গামা আলফা, ডেল্টা আলফা, বিটা ডেল্টা, 6টা পসিবিলিটি তৈরি হয়। আর প্লাস মানে হচ্ছে যে সামেশন মানে হচ্ছে প্লাস সবগুলোর সামনে। আচ্ছা, এটার সামনে তো প্লাস হবে না, ইকুয়াল হবে। আর আলফা বিটা গামা মানে হচ্ছে যে কোনো 3টা ভিন্ন মূল গুণ করে যোগ করা। কি কি হতে পারে, আলফা বিটা গামা হইতে পারে, বিটা গামা ডেল্টা হইতে পারে, আলফা গামা ডেল্টা হতে পারে, এগুলাকে যোগ করা বোঝায়। আর 4টা করলে আসে আলফা বিটা গামা ডেল্টা। এখন আসি যে এটা প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে ফার্স্টে মাইনাস দিয়ে শুরু হবে, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। আচ্ছা, শুরুটা হয় কোত্থেকে, B/A থেকে, তারপর কি হবে C/A, তারপর এটা
ডি বাই এ, তারপরেরটা ই বাই এ। বুঝতে পারতেছি প্যাটার্নটা? তাহলে দেখো আমি যদি হচ্ছে যে কোনো একটা সমীকরণ দেই না কেন যে ঘাতের, তোমরা কি এই প্যাটার্নে বের করতে পারবা না? বুঝতে পারতেছি ব্যাপারগুলো? আচ্ছা ঠিক আছে। আর ফরমেশনটা তো বুঝে ফেলেছি কি করব। আমরা ফরমেশনটা কি? আমি হচ্ছে খুব সংক্ষেপে ফরমেশন বা সমীকরণ গঠনটা লিখছি। তো ফরমেশনটা কি হবে বলো তো তোমরা? ফরমেশন হবে প্রথমে তোমরা কি করবা? প্রথমে তোমরা x টু দি পাওয়ার 4 নিবা, নিয়ে মাইনাস দিবা। নিয়ে এই যে সামেশন অফ আলফা এটাকে এক্স কিউবের সহগ হিসেবে দেবা। তারপর প্লাস দিয়ে সামেশন অফ এই আলফা বিটাকে তুমি এক্স স্কোয়ারের সহগ হিসেবে দেবা। মাইনাস দিয়ে সামেশন অফ আলফা বিটা গামাকে তুমি এক্স এর সহগ হিসেবে বসাবা। প্লাস দিয়ে তুমি ধ্রুবপদ হিসেবে আলফা বিটা গামা ডেল্টা বসিয়ে দিবা, ইকুয়াল টু 0 দিয়ে দিবা। এটাই হচ্ছে তোমাদের এই চতুর্থ ঘাতী সমীকরণের ফরমেশন। তার মানে এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে দ্বিঘাত এবং ত্রিঘাতে তোমাদের তেমন কোনো সমস্যাই হওয়ার কথা না এই ব্যাপারগুলো করার জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আর কি যে হচ্ছে যে আমরা মোটামুটি অনেক ধরনের সমস্যাবলী দেখব। তো যাই হোক, তো আশা করি আর কি যে এটা বুঝতে পারা গিয়েছে। তো যাই হোক, তো মোটামুটি এই থিওরিটিক্যাল ব্যাপারটুকু এইটুকুই ছিল। আমরা আশা করি তারপরে যে আরো কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার থাকবে সেগুলো দেখে ফেলবো। তো যাই হোক, এই পর্বটা তাহলে এ পর্যন্তই।